আজকে পালি অপশনের প্রথম ক্লাস হচ্ছে। তো পালি পড়তে গেলে মোটামুটি কি পড়তে হবে, কতটা পড়তে হবে, এটা আমি খুব একটা ডিসকাস করছি না। আপাততভাবে যেটা বলার, যে ক্লাস কিভাবে হবে সেটুকু বলে রাখি। উইকলি দুটো ক্লাস হবে। ক্লাসের পিডিএফ দেয়া হয়েছে এখানে, দেখো ডব্লিউবিসিএস যে পিডিএফ খোলা আছে, ডব্লিউবিসিএস পালি গ্রামার ক্লাস 1A থেকে 12A পর্যন্ত আছে। তো 12টা ক্লাস গ্রামারের হবে। এই 12টা ক্লাসের মধ্যে বেসিক যে পালি গ্রামার সেটা শেখানো হবে। এই গ্রামার ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এবং এতে হোমওয়ার্ক দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসের শেষে, এগুলো ঠিকঠাকভাবে করে তোমরা দেখাবে। তাতে মোটামুটিভাবে 3 মাস পরে যখন পালি নোটসগুলো পড়ানো হবে, সেটা কিন্তু বুঝতে পারার মতন এবিলিটি তৈরি হবে। এটা টেস্টেড। এই যে 12টা ক্লাস আছে, এটা ঠিকঠাকভাবে করলে পালিতে যে নোটগুলো থাকবে সেগুলো পড়ে তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। তো এগুলো ভালোভাবে ক্লাসগুলো করবে এবং অবশ্যই হোমওয়ার্কগুলো করে দেখাবে। এটা ক্লাসের শেষে হোমওয়ার্ক কী আছে সেটাও আমি ডিসকাস করে দেবো, বুঝতে কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে এ সিরিজের ক্লাস, মানে একটা ক্লাস থাকছে। আর আরেকটি বি সিরিজের ক্লাস থাকবে, সেটা নেক্সট ক্লাস যখন হবে তখন আমি ডিসকাস করে দেবো। তো পিডিএফ যে দেয়া হয়েছিল, যাদের প্রয়োজন আছে প্রিন্ট করে রাখবে, আর কেউ যদি ডাইরেক্ট সফট কপি থেকেই পড়তে পারো তাহলে কোনো সমস্যা নেই। তো নোটস যেটা আছে এটা ফলো করবে, এখান থেকে এটাকে কমপ্লিট করবে, দেন অন্য কিছু পড়ার ভাবনা চিন্তা। অনেকেই আহ, আর কি পড়বো, আর কি পড়বো, আর কি বই দেখা যায় এরকম জিজ্ঞাসা করে। আপাতত তোমাদের টার্গেট হচ্ছে এই যে ক্লাসগুলো হবে, এখান থেকে 1 থেকে 12 পর্যন্ত যে ক্লাস আছে এগুলোকে পড়া, পড়ে তৈরি করা এবং হোমওয়ার্কটা করে দেখানো। 12টা ক্লাসের হোমওয়ার্ক কেউ করে দেখালে দেন আমি ফার্দার কার কি করতে পারে বা এক্সট্রা কিছু পড়ার আছে কিনা সেগুলো আমি বলবো। তো এগুলো ছাড়া আপাতত অন্য কিছু নিয়ে খুব একটা ভাবার প্রয়োজন নেই। আচ্ছা, ডাইরেক্ট ক্লাসের বিষয়ে এবার বলি। ফার্স্ট যে ক্লাস আছে সেটা হচ্ছে পালি যে বর্ণমালা আছে সেগুলো, কি কি পালিতে বর্ণ আছে সেগুলো কিভাবে লিখতে হয়, তার কি উচ্চারণ হয়, এইটুকু হলো ক্লাসের বিষয়। তো এই যে 12টা ক্লাস আছে এটা কিন্তু পুরোপুরি টার্গেট করে বানানো, যে পালি যে নোটস আছে 200 নাম্বার লিখতে হবে, সেইগুলো যাতে তৈরি করা যায় সেই রকমভাবে বেসিক জিনিসগুলো নিয়ে এটা করা আছে। পালিতে গ্রামারের অনেকগুলো বই আছে, এখানেও ক্লাস করতে গেলে মেনশন পাবে। তো আপাতত অন্য বই দেখার প্রয়োজন নেই, এইখান থেকে যেগুলো আছে এগুলো দিয়েই কিন্তু তোমাদের কাজের কাজ হয়ে যাবে। বাকি ট্রান্সলেশন ইত্যাদির জন্য যেগুলো প্রয়োজন আছে সেগুলো আস্তে আস্তে, মানে সেকেন্ড লেভেলে আবার ক্লাস হবে। এটা ইনিশিয়াল লেভেল, বেসিক ক্লাস, পরে আরও ক্লাস আছে। প্রত্যেকে চেষ্টা করবে বিষয়বস্তুগুলো বোঝার। অসুবিধা যদি কারোর হয় বুঝতে, সেক্ষেত্রে আমি যখন বলবো তখন জিজ্ঞাসা করতে পারো। বাড়িতে পড়ার সময় সমস্যা হলেও সেটা পরে জিজ্ঞাসা করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তো পালি গ্রামারের মধ্যে এখন দেখা হবে যে ক্লাস 1-এ যেটা আছে পালি বর্ণমালার বিষয়ে। তো পালিতে যে লিখতে হবে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, যে পালিতে অক্ষরগুলো কেমন হয় ইত্যাদি। তো এটা আশা করি তোমরা জানো যে পালির ক্ষেত্রে আলাদা কোনো স্ক্রিপ্ট নেই। যেমন বাংলা আমরা এই যে অ আ ক খ দেখছি, ইংরাজিতে আমরা এবিসিডি দেখি, হিন্দি বা সংস্কৃতের জন্য দেবনাগরী যে অ্যালফাবেট ইউজ হয়, পালির ক্ষেত্রে আলাদা কোনো অ্যালফাবেট নেই। তার মূলত কারণ হচ্ছে যে পালি যে যে দেশে গিয়েছে, মানে বৌদ্ধ ধর্মের ভাষা এটা, সেই সেই দেশের স্থানীয় স্ক্রিপ্টে লেখা হয়। এই জন্য শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার যে স্ক্রিপ্ট আছে তাতে লেখা হয়, বার্মাতে বার্মি স্ক্রিপ্টে লেখা হয়, থাইল্যান্ডে থাই স্ক্রিপ্টে, এইরকমভাবে। তো পালির জন্য সেপারেট যে একটা নিজস্ব স্ক্রিপ্ট কিছু নেই। তো আমরা যে পড়বো আমরা বাংলা স্ক্রিপ্টে লিখবো। এটা পিএসসি সিলেবাসেও মেনশন আছে এবং কোশ্চেন পেপারেও মেনশন থাকে যে পালি স্ক্রিপ্টে লিখতে হবে। কোন স্ক্রিপ্টে লিখতে হবে সেটা বাংলা বা রোমান স্ক্রিপ্টে লেখা যায়, তো আমরা বাংলাতেই লিখব।
তো বাংলায় তাই লিখবো মানে যেমন সংস্কৃত ভাষা বা সংস্কৃত উচ্চারণ সেটা আমরা বাংলায় অনেক সময় লিখে থাকি, যেমন এই সত্যমেব জয়তে এই কথাটা বাংলায় লিখলে যেরকম হবে, আবার দেবনাগরীতেও সত্যমেব জয়তে লেখা যায়, কিন্তু ভাষাটি একই, দুটো আলাদা স্ক্রিপ্টে লেখা হচ্ছে। সিমিলারলি পালিটা আমরা বাংলা স্ক্রিপ্টেই লিখব, তো সুতরাং স্ক্রিপ্ট নিয়ে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়, তাও কিছু খুঁটিনাটি বলে দেওয়া হবে। আচ্ছা, পালি বর্ণমালার মধ্যে টোটাল পালিতে বর্ণ আছে 41টা। 41টার মধ্যে 8খানা হচ্ছে স্বরবর্ণ, অ, আ, ই, ই, উ, উ, এ আর ও। এগুলো বাংলারই মতন, এখানে খুব একটা পার্থক্য নেই। আলাদা বলতে যেটা বিষয় হচ্ছে যে বাংলায় আমরা অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘের পরে রি লি দেখি, এখানে পালিতে রি লি হচ্ছে না, এর পরে ওই হয় আর এদিকে ও হয়, এই দুটো পালিতে হচ্ছে না। এগুলো কোথায় গেল কি হলো এটা পরবর্তী ক্লাসে বলা হবে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 33টা। টোটাল বর্ণ যদি 41 হয়, 41 থেকে 8 বিয়োগ দিলে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 33টা। এই ইনফরমেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যে 12টি ক্লাস আছে এর পুরো জিনিসগুলো একেবারে মাথায় মানে কি বলবো, যে পুরো মুখস্থ রাখার মতন করে তৈরি করে রাখতে পারলে খুব ভালো হয়। এই জিনিসগুলো টোটাল যে পালির প্রিপারেশন হবে, তোমরা বলা চলে 1 বছর ধরে পড়বে, মানে আপ টু 2024-এর মেন্স পর্যন্ত এই ইনফরমেশনগুলো কিন্তু কাজে লাগবে। তো ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, স, হ, ড়, অং। আচ্ছা, এখানে বাংলারই মতন দু একটা জায়গায় হয়তো তোমরা অবজার্ভ করেছো উচ্চারণটা একটু আমি আলাদাভাবে করছি। যেমন এই যে যেটা আমরা অন্তস্থ জ, র, ল বলি, এই জায়গায় য় উচ্চারণ করা হচ্ছে, এবং এই যে বটার জায়গায় ব উচ্চারণ করা হচ্ছে, মানে হিন্দির মতো। হিন্দির যেমন যদি, বসুধা, বসুধৈব কুটুম্বকম যেরকম বলা হয়, ওই ব যেটা এইটি পালিতে উচ্চারণ হয়। আর এখানে পালিতে দুটো ল হচ্ছে, এই লটার নিচে একটা বিন্দু আছে, এটা একটু পাশে সরে গেছে, এটা এরকম জায়গায় লিখতে হবে। এটাকে মূর্ধন্য ল বলা হয়, এটার উচ্চারণ অনেকটা র এইরকম হয়। উড়িয়া বা সাউথ ইন্ডিয়ান ভাষাগুলোতে এর উচ্চারণ হয়ে থাকে। যেমন যে কলা যে শব্দটা, এটা উড়িয়াতে কড়া উচ্চারণ হবে। আমরা যে কালা পাহাড় বলি, জাট কালা পাহাড়, তো উড়িয়া হচ্ছে কড়া পাহাড় বলে। উৎকল যে শব্দটা আছে এটা উড়িয়া উচ্চারণে উৎকড় হয়। তো এই যে ল র উচ্চারণের যে পার্থক্য, এইটি হচ্ছে মূর্ধন্য ল। তো বলা চলে পালিতে এই য়, ব আর র এই তিনটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে নতুন উচ্চারণ হচ্ছে। তবে তোমাদের সমস্যা নেই, কেননা তোমাদের ওরাল এক্সাম হচ্ছে না, তো সুতরাং তোমরা নিজেদের মতন উচ্চারণ করতে পারো, তাতে কোনো সমস্যা খুব বেশি একটা হবে না। আর এই গেল। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে যে মানে বাংলায় আমরা অন্তস্থ জ লিখি, তার জায়গায় এখানে অন্তস্থ আ বসানো হয়েছে। তো অ্যাকচুয়ালি অন্তস্থ জ, র, ল, ব, তারপরে বাংলাতে কি হয়, তালব্যস্য হয়, মূর্ধন্যস্য হয়, তারপরে দন্তস্য হয়, তারপরে হ হয়, তারপরে এখানে ডয় শূন্য র, ডয় শূন্য র, অন্তস্থ আ, খন্দত্ব বিসর্গ, তারপরে যে অনুস্বার হয়, অনুস্বারটাকে অং লেখা হয়েছে, চন্দ্রবিন্দু ইত্যাদি দু একটা হয়তো। তো এই বর্ণগুলো কোনোটাই পালিতে হয় না, তালব্যস্য হয় না, মূর্ধন্য স হয় না, খন্দত্ব মানে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ আ, খন্দত্ব বিসর্গ হয় না, চন্দ্রবিন্দু হয় না, শুধুমাত্র অনুস্বারটা হয়। তো এই বর্ণগুলো কোথায় যাচ্ছে, এগুলো পরবর্তী ক্লাসে বলা হবে। অনুস্বারটা যে আছে, অনুস্বারের আগে একটা অ বসানো হয়েছে, এটা উচ্চারণের সুবিধার জন্য অং এরকম বলা হয়। অং ইতি নিগ্রহিতং বলে একটা সূত্র আছে তচ্চায়ন ব্যাকরণে। তো অনুস্বারকে পালিতে অনুস্বার বলা হয় না, অনুস্বারকে পালিতে বলে
নিগৃহীত। এটা টার্ম, এটা পরবর্তীতে এটা কাজে লাগবে। সন্ধির ক্ষেত্রে এরকম বলা হয়, নিগৃহীত সন্ধি বলে পালিতে এক ধরনের সন্ধি হয়, সেটা অনেক পরে শেখানো হবে। আপাতত এই অ্যালফাবেটগুলো জানার বিষয়। তনুসারকে বলা হয় নিগৃহীত, আর এই বর্ণগুলো পালিতে হয় না। এই তিনটি বর্ণের উচ্চারণ আলাদা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে অন্তস্তোয়ার জায়গাতে এখানে মানে অন্তস্থ জয়ের জায়গায় অন্তস্তোয়া লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এই বর্ণটি এবং এই বর্ণটি, এই দুটো অ্যাকচুয়ালি আসছে সংস্কৃতের যে হয় সেইখান থেকে। বাংলাতেই একই বর্ণ দুটোকে একটা জায়গায় বিন্দু দেয়া হয়েছে, একটা জায়গায় বিন্দু দেয়া হয়নি। তার কারণ এর উচ্চারণ আলাদা হয়। যেমন যে দেবনাগরী হরফে যে ইয়দি যদি বলা হয় এবং সময় দুটোই একই লেখা হচ্ছে, কিন্তু বাংলায় আমরা লিখব অন্তস্থ জয়হসি যদি, এটাকে লিখব দন্তস্ব ম অন্তস্থ। সময়ে বাংলায় যখন বলা হচ্ছে তখন অয়ে উচ্চারণটা আসছে, যে উচ্চারণটা, কিন্তু যদিতে এটা বর্গীর যে উচ্চারণ হচ্ছে শব্দের শুরুতে। তো এই দুটো বর্ণ পালির ক্ষেত্রে একই বর্ণ ধরা হবে। এবং কোনো কোনো বইতে দেখবে যে হয়তো এই রকম লেখা আছে যে সম অন্তস্থ জ, এরকমভাবে। কোনো বইতে হয়তো দেখা যাবে লেখা আছে যে পালিতে এই রকম বিন্দু দেয়া হয়েছে। এই দুটো ক্ষেত্রেই তোমরা খেয়াল রাখবে যে এই বিন্দুটা দুটো একই বর্ণকে রিপ্রেজেন্ট করছে। তোমাদের কনফিউশন হতে পারে কোন বর্ণটা লেখা হবে, বিন্দু দেয়া হবে কি হবে না। এখানে স্পষ্ট বলে দিই, বাংলায় যেরকমভাবে আমরা লিখি সেইভাবেই আমরা লিখব। মানে পালিতে এইটা লিখলে যদি, সময় লিখলে এই রকম বাংলার মতনই লিখবে। এছাড়া তোমাদের এত সমস্যার কিছুই নেই, কেননা সমস্ত নোটসই দেয়া হবে। মানে কি লেখা হবে সেটার জন্য নিজেদের মগজ লাগানোর প্রয়োজন নেই। তাও এইটুকু বলে রাখা, তার কারণ হচ্ছে কালে ভদ্রায় যদি তোমরা কোনো বই পড়ো, কোনো বই দেখতে গেলে দেখা যাবে সেখানে হয়তো একটু কোনো বর্ণের তফাৎ আছে, সেটা বুঝতে যাতে অসুবিধা না হয় সেই জন্য এটা বলে দেয়। আর আরেকটি বিষয় হচ্ছে বয়ের প্রসঙ্গে, বিশেষত এই সেকেন্ড যে বটা আছে, এই বটা কোনো কোনো ক্ষেত্রে এইভাবে দেখানো হয়, আবার ক্ষেত্র বিশেষে এইভাবে দেখানো হয়। দুটো বকেই তোমরা এই নর্মাল ব হিসেবেই ধরবে, লিখবেও নর্মাল ব হিসেবে। বোঝা গেল? তাহলে অন্তস্থ জ অথবা অন্তস্থ হয় এই দুটো একই বর্ণ, বাংলার মতনই লেখা যাবে। আবার কোথাও যদি এইভাবে ব লেখা থাকে বা বয়ের নিচে এরকম দাঁড়ি টানা ব লেখা থাকে, দুটোকেই বাংলার বয়ের মতন লিখতে পারবে। সুতরাং স্ক্রিপ্টের যে ভ্যারিয়েশন যা কিছু হচ্ছে সেটা বাংলার অনুরূপই হবে, যে বইতে যেরকমই লেখা থাক। তোমাদের লেখার ক্ষেত্রে তোমরা যে ফাইনাল এক্সামে লিখবে সেটার ক্ষেত্রে বাংলার মতনই ধরে নেবে। আর লয়ের নিচে তো একটা বিন্দু হয়, এটাও অনেক ক্ষেত্রে বিন্দুটা দেয় না কোনো কোনো বইতে, ওটা দিলে ভালো। আচ্ছা, এই হলো টোটাল পালি যে বর্ণমালা তার সমস্ত বিষয়বস্তু। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে এবার জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে নেক্সট বিষয় হচ্ছে যুক্তাক্ষরে। এখন মূল বর্ণগুলো যখন বাংলার অনুরূপ, যুক্তাক্ষরগুলোও কিন্তু বাংলার অনুরূপ হবে, কিন্তু পালিতে কিছু যুক্তাক্ষর আছে যেগুলো বাংলায় ব্যবহার হয় না। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়টা, এটা অনেকেই নেগলেক্ট করে, কিন্তু এটা অবহেলা করলে এটা সমস্ত যে পালিতে যা কিছু লিখতে হবে সেই সমস্ত জায়গাতেই এটার এফেক্ট করবে। আচ্ছা, তো প্রথম বিষয় হচ্ছে যে যুক্তাক্ষর জিনিসটা কি। যুক্তাক্ষরের মধ্যে অ্যাকচুয়ালি দুটো বা তার বেশি ব্যঞ্জন বর্ণ একসাথে মিশে থাকে। যেমন বাংলায় এখানে যে যুক্তাক্ষর কথাটা লেখা হয়েছে, এই কয়ে তয়ে যেটা লেখা হয়েছে ওল্ড স্টাইলের কয়ে তয়ে, এটাকে এখন এই রকম লেখে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ক আছে একটা,
একটা ত আছে, ক এবং ত মিশে এটা হচ্ছে কয়ে ত। তো এটা আমরা মুখে এইরকম বলি কয়ে ত, মানে এই কয়ের সাথে একটা ত অ্যাড হয়েছে। আর লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ক আছে, নিচে একটা ত আছে। বা এইটাকে যদি দেখি, এখানে কাইন্ড অফ একটা কয়ের আংলিটা বোঝা যাচ্ছে, নিচে একটা তয়ের এই গোলটা পড়েছে। তো তাহলে যুক্তাক্ষরের ক্ষেত্রে মানে একটা উপরে থাকে, একটা নিচে থাকে। উপরেরটা হচ্ছে প্রথম বর্ণ, নিচেরটা হচ্ছে দ্বিতীয় বর্ণ। কোনো কোনো ক্ষেত্রে পাশাপাশি থাকে। যেমন ময়ে পয়ে যদি লেখা হয়, তাহলে ম হচ্ছে প্রথম বর্ণ, প হচ্ছে দ্বিতীয় বর্ণ। মানে ময়ে সাথে প, এইভাবে আমরা বলি ময়ে প। তো যুক্তাক্ষরে দুই বা অনেক সময় একাধিক বর্ণ থাকে। শয়ে টয়ে রফলা, শয়ের সাথে ট আছে, আবার সাথে রফলা যুক্ত হচ্ছে, এই রকম। তো লেখার ক্ষেত্রে ওই রকম হয়। শয়ে টয়ে রফলা যদি আমরা লিখি, স, শয়ের আঁকড়ি, তারপর এখানে নিচে ট, রফলার জায়গাটা নিচে, তাহলে 1 2 3, মানে প্রথম বর্ণ স, তারপর ট, তারপর র, স ট র, এটা হসন্ত হবে। এই হলো যুক্তাক্ষরের ফান্ডামেন্টাল বিষয়। এখন যুক্তাক্ষরের উচ্চারণের ক্ষেত্রে জেনারেলি এই যে আমরা যদি এখানে যুক্ত বলি, জয় হর্ষ কয়ে টয়ে, তাহলে আমরা কি উচ্চারণ করছি? যুগ তো, ক তটাকে একসাথে উচ্চারণ হচ্ছে না। যুগ একটা সিলেবল, ত একটা সিলেবল। শয়ে টয়ে রফলা যে রাষ্ট্র যদি বলা হয়, রাস একটা সিলেবল, ট্রোটা একটা সিলেবল হচ্ছে। তাহলে যুক্তাক্ষরে কি হচ্ছে? জেনারেলি যুক্তাক্ষরের প্রথম যে বর্ণ আছে সেটা আগের সিলেবেলে উচ্চারণ হয়, মানে যুক্তাক্ষরটা ভেঙে যায়। তো এই থিওরি এটা মাথায় রাখতে হবে। পালিতেও যে কিছু নতুন যুক্তাক্ষর আছে সেগুলোর ক্ষেত্রেও একই জিনিস হয়। এবং এই যে যুক্তাক্ষর লেখা বা কোন বর্ণ আগে কোন বর্ণ পরে, কিভাবে লেখা হয়, উপরে নিচে পাশাপাশি, এই কনসেপশনটা রাখতে হবে। আচ্ছা, তো পালিতে বাংলারই মতন যুক্তাক্ষর সব হয়, কিছু নতুন যুক্তাক্ষর আছে, সেগুলো এখানে দেখানো হচ্ছে। তার মধ্যে প্রথম যেগুলো আছে এগুলো সমান অক্ষর বলে বলা হয়েছে। সমান বলার কারণ হচ্ছে যে একই অক্ষর ডবল হচ্ছে। যেমন প্রথমে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, গ এর সাথে একটা গ লেগে আছে, তাহলে গয়ে গ। যেমন কয়ে ত বলি আমরা, কয়ে ত, তয়ে ত, এরকমভাবে গয়ে গ হচ্ছে। এখন যে যুক্তাক্ষরগুলো পালিতে স্পেশাল অক্ষর আছে সেগুলো এই গ এর নিচে গ একটা কম্বাইন ক্যারেক্টার হয়, আরেকটি হয় সেইগুলোকে হসন্ত দিয়ে লেখা হয়, মানে গয়ে হসন্ত গ। আবার এটাকে গ আর গ মিশিয়েও লেখা হয়, গয়ে গয়ে, দুটোই হয়। তবে আমরা এই কম্বাইন ক্যারেক্টারটা ফলো করবো। তোমাদের জেনারেলি যে নোটসগুলো দেওয়া হবে তাতে অধিকাংশ ক্ষেত্রেই কম্বাইন ক্যারেক্টারটা দেওয়া থাকবে। তার কারণ আছে, কেননা হসন্ত দিয়ে লিখলে অনেকে হসন্তটা দিতে ভুলে যায়, তাতে কিন্তু একটা বানান ভুল হয়। তো তোমরা ফলো করবে যে কম্বাইন ক্যারেক্টার যেটা, সেটাকে লেখার। এগেন এখানে কোনো কোনো বইতে হয়তো এইভাবে লেখা থাকবে, কোনো কোনো বইতে হয়তো এইভাবে লেখা থাকবে, কিন্তু আমরা ফলো করবো এইটাকে। এটা লিখতেও সুবিধা, প্লাস এতে বানান ভুলের সম্ভাবনাও কম থাকে, এবং এইখানে বলতে গেলে কাইন্ড অফ এক্সট্রা লিখতে হচ্ছে। এটা একটা জায়গাতেই কমপ্লিট হয়ে যাচ্ছে, একটা অক্ষরের মধ্যে, এখানে দুখানা গ বসে, মানে সেপারেট এক্সট্রা লেখার টাইম চলে যাবে যাকে বলে। তো এখানে গ এর সাথে গ কম্বাইন হচ্ছে, এখানে লিখে দেয়া হয়েছে। তো এবার এখানে শব্দ দেয়া হয়েছে। পালিতে এটা হচ্ছে অজ্ঞ, অ গয়ে গয়ে লেখা হয়েছে, অথবা অ গয়ে হসন্ত গ লেখা হয়েছে। বাংলায় অগ্র শব্দটা পালিতে অজ্ঞ হচ্ছে। তো উচ্চারণের ক্ষেত্রে এই যে এখানে কথাটি বলা হলো, যুক্ত, প্রথম অক্ষরটা আগে ভেঙে যাচ্ছে, তাহলে অগ, দুটো গ ছিল, একটা অগ আগে উচ্চারণ হলো, তারপর একটা গ পরে উচ্চারণ হলো। এরপরে এইটা একটু কঠিন আছে, যেটা শেষে আমি বলছি। এরপরে নয়ে ন, নয়ে নর ক্ষেত্রে নয়ের সাথে ন কম্বিনেশন হয়েছে, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে পূর্ণ, নয়ের সাথে ন কম্বিনেশন, বাংলা পূর্ণ শব্দটা হচ্ছে পালিতে পূর্ণ।
এরপরে পয়ে প আছে, অপ্প। বাংলা অল্প শব্দটা পালিতে হচ্ছে অপ্প। এরপরে হচ্ছে এটা অন্তঃস্থয়ে জফলা নাকি জয়ে জফলা, তো এই জায়গাতে আমরা এটাকে কিন্তু পালির ক্ষেত্রে আমি কি বললাম, হিসেবেই আমরা ধরবো। তোমরা উচ্চারণ করো না করো, কিন্তু এটাকে এইভাবে মনে রাখার চেষ্টা করো, যেটা জয়ে জফলা নয়, মানে এই জয়ের সাথে এটাকে লিঙ্ক করলে হবে না। এটা হচ্ছে এর সাথে জফলা হচ্ছে। বিন্দু অনেক সময় দেয়া হয়, অনেক সময় বিন্দু দেয়া হয় না। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা দেখে মনে হচ্ছে খুব সিম্পল জিনিস, যখন পড়বে তখন বুঝতে পারবে যে এটা কতখানি ভূমিকা আছে। এবং এটা আমি কি বলেছিলাম যে এই মাঝখানে কোশ্চেন না করতে। তো এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে যখন কোনো অন্য সোর্স পড়বে। নোটস দিয়ে তো শুধু হবে না, নোটস ছাড়াও টুকটাক বই দেখা উচিত। সেক্ষেত্রে এগুলো বুঝতে খুব সুবিধা হবে। বিন্দু দেয়া থাক বা না থাক, এটা হিসেবেই ধরা হবে। আচ্ছা, এটার উচ্চারণটা আমি শেষে বলছি, এটা একটু স্পেশাল বিষয় আছে। এরপরে শয়ের সাথে স কম্বিনেশন আছে। শয়ে শয়ে যখন হচ্ছে, তো এখানে অশ্ব, দুটো স আছে। বাংলা অশ্ব যে শব্দটা আছে, ঘোড়া, সেটার পালি হচ্ছে অশ্ব। তো অদ্ভুতভাবে বাংলাতেও আমরা অশ্বই বলছি, মানে শয়ের সাথে অশ্ব এরকম বলছি না, এটাকে দুটো স হিসেবেই উচ্চারণ করা হচ্ছে। এবারে হচ্ছে যুগ্ম অক্ষর আছে। যুগ্ম অর্থে পেয়ার বোঝায়, জোড় সংখ্যা, যেটা যুগ্ম সংখ্যা বলে, পেয়ার বোঝাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইখানে যে লিস্ট আছে, এখানে দেখা যাবে পরপর দুটো বর্ণ আছে। যেমন কয়ে খ, কয়ের সাথে খ আছে, এখানে এক্সাম্পল হচ্ছে রক্ষা। ক আর খ আছে, তাহলে রক খা, এইভাবে উচ্চারণ হচ্ছে। বাংলাতেও আমরা এটা রক্ষাই বলি। কিয় যেটা, সেটা পালিতে এইভাবে লেখা হচ্ছে এবং উচ্চারণও তাই হয়। এরপর হচ্ছে গয়ে ঘ, এখানে এক্সাম্পল হচ্ছে অঘ, অঘ ঘ, এইভাবে উচ্চারণ হচ্ছে। অর্ঘ শব্দটা পালিতে অঘ্য হয়। এরপরে জয়ে ঝ, এখানে এক্সাম্পল হচ্ছে মজ্ঝ, বাংলা যে মধ্য শব্দটা পালিতে মজ্ঝ। এবার হচ্ছে ইংয়ে ঝ, এটা বাদ দিলেও চলে, এটা খুব একটা ইউজ হয় না। যাই হোক, এটা বিঞ্জ এরকম উচ্চারণ হবে। বিন্ধ্য যে শব্দটা, বিন্ধ্য পর্বত, সেইটি এরকম হচ্ছে। এরপরে টয়ে ঠ, কট ঠ, ট এবং ঠ আছে, এখানে কট ঠ, এইভাবে উচ্চারণ হচ্ছে। কাষ্ঠ শব্দটা পালিতে কট্ঠ হচ্ছে। এরপর হচ্ছে ডয়ে ঢ, বড ঢ ন, তিনটে সিলেবল হচ্ছে। বর্ধন শব্দটা পালিতে বর্ধন হচ্ছে। এরপর হচ্ছে পয়ে ফ, পুপ ফ, এইভাবে প আগে উচ্চারণ হচ্ছে, ফ পরে উচ্চারণ হচ্ছে। পুষ্প শব্দটা পালিত হচ্ছে পুপ্ফ। এরপর হচ্ছে বয়ে ভ, অভ্যাস, অভ্যাস, ব আগে উচ্চারণ হচ্ছে, ভ পরে উচ্চারণ হচ্ছে। অভ্যাস যে শব্দটা পালিতে অভ্যাস হচ্ছে। বাংলাতেও কিন্তু অভ্যাসই বলছি, মানে বয়ে ভ উচ্চারণ হচ্ছে, কিন্তু লেখা বানানে থাকে জফলা। এই পর্যন্ত গেল। এবারে হচ্ছে অন্যান্য কিছু এক্সট্রা বর্ণ দেয়া আছে, যেমন ময়ে ভ আছে। ময়ে ভ বাংলায় ব্যবহার হয় লম্ফন, এই শব্দটাতে তো ময়ে ভ ব্যবহার হচ্ছে। তো এগেন এখানেও ময়ে ভ কোনো কোনো ক্ষেত্রেই হসন্ত দিয়েও কেটে ভেঙে লেখা হয়, অথবা কম্বাইন করেও লেখা হয়। এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে সম্ভস্য, এবং এই জায়গাটা গিয়ে এই জিনিসগুলো কাজে লাগবে। এইটা উচ্চারণ করতে গেলে অনেকেই বেগ বেগ পেতে হবে, তো সেই ক্ষেত্রে এখানে ময়ে ভ আছে, তাহলে সম্ভ, আর শয়ে স আছে, তাহলে শটা আগে হবে, সম হস স। এই যে সম হস তারপরে স, তিনটে সিলেবল হচ্ছে। সংস্পর্শ শব্দটা সম্পর্শ হচ্ছে। এই ওয়ার্ডগুলো কিভাবে চেঞ্জ হবে, এটা আগামী দুটো ক্লাসে
শেখানো হবে, এবং মোটামুটিভাবে বলা চলে এখান থেকে তোমরা বহু পালি শব্দ নিজেরাই বুঝতে পারবে। প্রিভিয়াস ক্লাস যেগুলো হয়েছে অন্যান্য ব্যাচে, সেখানে এগুলো মোটামুটি অনেকেই তৈরি করেছে, তো ওটা সমস্যার বিষয় নয়। আচ্ছা, এরপরে হচ্ছে একগুচ্ছ বর্ণ আছে, এগুলো হয়ের কম্বিনেশন আছে। আচ্ছা, এইগুলো টোটালটাই হয়ের কম্বিনেশন। একটা বর্ণের সঙ্গে শেষে হ আছে, যেমন ইংয়ে হ, মূর্ধন্যয়ে হ, দন্তন্যয়ে হ, ময়ে হ, ইয়ের সাথে হ, বয়ের সাথে হ, লয়ের সাথে হ। তো প্রতি ক্ষেত্রে তাহলে একটা বর্ণ আগে উচ্চারণ হবে, হটা শেষে উচ্চারণ হবে। এই বর্ণটা এবং এইটা, এই দুটো শেষে বলছি, তার আগে নয়ে হ, তাহলে কন হ, এটা হচ্ছে উচ্চারণ। কন আগে উচ্চারণ হয়ে গেল, হ শেষে। কৃষ্ণ শব্দটা পালিতে কন হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে নয়ে হয়ে আছে, নয়ের সাথে হ, এটার উচ্চারণটা একটু কঠিন আছে, না না এরকম উচ্চারণ হবে। তো এই একটি শব্দ পালিতে হয়, আরেকটি শব্দ দেখা যায়, সেটা হচ্ছে নাড়ু বলে। এটা হচ্ছে স্নায়ু শব্দটা এরকম হয় পালিতে। এই দুটো শব্দ বাদে বলা চলে সেরকম দেখতেই পাওয়া যায় না, তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বলা চলে বাদ দেয়া চলে। এরপর হচ্ছে ময়ে হ, তো বিন হ য় এরকম উচ্চারণ হচ্ছে। ময়ে হ, মটা কেটে যাচ্ছে আলাদা হয়ে, আর হটা পরে উচ্চারণ হচ্ছে। বিস্ময় যে শব্দটা, এটা পালিতে বিন হয় হয়, এটা বললাম পরে বলবো। এরপর হচ্ছে বয়ে হ, এখানে জীব হা, ব আগে উচ্চারণ হচ্ছে, হ পরে উচ্চারণ হচ্ছে। জিহ্বা যে শব্দটা, সেটা পালিতে হচ্ছে জিহ্বা। আর হচ্ছে লয়ে হ, লয়ে হয়ের ক্ষেত্রেও এরকম দল হ এইরকম উচ্চারণ হচ্ছে। ল আগে উচ্চারণ হচ্ছে, হ পরে। এটা অ্যাকচুয়ালি এখানে লেখা হয়নি, দৃঢ় শব্দটা পালিতে দল হ হয়। আচ্ছা, এখানে আরো কয়েকটি বিষয় বলা আছে। সেটাও, আচ্ছা প্রথমে যেগুলো বাদ দেয়া হলো সেগুলো আগে বলা হবে। আচ্ছা, এখানে দুটি বর্ণের কম্বিনেশনগুলো আমরা বলিনি, তার মধ্যে একটা হচ্ছে ইয়র সাথে যে বর্ণগুলো আছে, আর একটা হচ্ছে যেটা ইয়ের সাথে যে বর্ণগুলো আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যে এমনিতে আমি প্রথমেই বলছিলাম যে উচ্চারণ মোটামুটি নিজেদের মতন করতে পারো, অসুবিধা নেই, কেননা ওরাল এক্সাম হচ্ছে না। কিন্তু আহ, দেখবে যে মানে উচ্চারণ যদি ঠিকঠাকভাবে করা হয় তার কিছু সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে বানান, মানে উচ্চারণ গড়বড় করলে বানান ভুলের একটা অসুবিধা হয়। তো কী ধরনের উচ্চারণে ভুল হয় ইত্যাদি, এগুলো ক্লাস করতে করতে আস্তে আস্তে শিখবে। তো ওই জায়গাগুলো অ্যালার্ট থাকলে বানান ভুলের সম্ভাবনা অনেক কম হয়। যেমন এই এই ধরা যাক, এই যে শব্দটা যদি বলা হয়, এটা তোমাদের উচ্চারণ করতে দিলে অনেকেই বলবে এটা ওরিও। এখন মুশকিল হচ্ছে এইটি আর্য যে শব্দটা আছে সেটা পালিতে অরিয় হয়। আমি যখন উচ্চারণ করছি অরিয় উচ্চারণ হচ্ছে মুখ দিয়ে, না আমার ওটা আসেই না বলা চলে, গলাতে বসে গেছে ওটা, মানে চোখে দেখলেই ওটা অটোমেটিক বেরোয়। ওরিও যে লিখছে, এটা আমি বহু এরকম, আমার কাছে খাতাও আছে স্টুডেন্টদের, এটা কিন্তু ওরিও লিখে দেয়। এবং পালিতে যে বানান ভুল হয় লিখতে গিয়ে, তার সর্বাধিক ভুল হচ্ছে এই অ আর ও এর গণ্ডগোল। কেননা বাংলায় আমরা ও করে উচ্চারণ করি, এটাকে আমরা কি বলি, অল্প, এখানে ও উচ্চারণ হচ্ছে, পূর্ণ, অন্য, বা এটাকে অন্য আমরা উচ্চারণ করছি, তাই না? ও উচ্চারণ করছি না, অন, অন্য বলছি না, অন্য। তো এই অ এর ওর সাথে ও এর একটা ভুল হয়, এই জন্য কয়েকটা জায়গাতে উচ্চারণের বিষয়ে একটু অ্যালার্ট থাকা প্রয়োজন। তো তার মধ্যে আপাতত আমরা ইয় এবং য় এর যে কেস আছে সেগুলো একটু দেখব। আচ্ছা, প্রথমে য় যেটা হবে এটাকে আমরা ই হিসেবে ধরব। য় মানে হচ্ছে য় এ যদি হসন্ত বসানো হয় সেইটা ই। আর ইয়কে আমরা ধরবো ই এর সাথে চন্দ্র, ইন এরকম উচ্চারণ হবে।
তাহলে যখন ইংয়ের সাথে হয়ের কম্বিনেশন হবে, এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? ইংয়ে হসন্ত হ। এই যে ইংটা বসছে, এইটাকে আমরা একটা ই চন্দ্রবিন্দু বসাবো। আচ্ছা, এক্সাম্পল দিলে ধরা যাক এখানে একটা শব্দ হচ্ছে পালিতে পই হ। প ইংয়ে হয়, আগে কথায় বলবে, ওয়ার্ডে বলা হয় না, 10,101 এইরকম। তো প ইংয়ে হসন্ত হ এইরকম বলা হলো, বা এটাকে হসন্ত দিয়ে লেখা হলো। তাহলে এটা কি হবে? প ইংয়ে হসন্ত হ। এটা এইভাবে কাটবে যেভাবে আমি দেখাচ্ছিলাম, এই যে অপ, অশ্ব। তাহলে এইখানে আমরা কি লিখব? প ইংয়ে হসন্ত, সরি, আমি বারবার হসন্ত বলছি, এটা চন্দ্রবিন্দু হবে। প ইংয়ে চন্দ্রবিন্দু হ। তো এটা কি বলবো? পই হ। ইংয়ের জায়গায় আমরা এইখানে ই উচ্চারণ করব, পার্টিকুলার এইগুলোতে, সর্বত্র নয়, এইখানে যে বর্ণগুলো আছে সেইগুলোতে। তো প ইংয় হসন্ত পই হ। এবং একটি শব্দ আশা করি কেউ কেউ রিলেট করতে পারছো, সেটা হচ্ছে মিলিন্দ পই হ। হিস্ট্রিতে তো এই গ্রন্থটির নাম শুনেছো। তো হিস্ট্রি বইতে এটা নানান রকমভাবে লেখে, মিলিন্দ পনহ, মিলিন্দ পঞ্চহ, এরকম সব বলে। অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে প ইংয় হয় এবং উচ্চারণ হচ্ছে পইহ, মিলিন্দ পইহ। ইংয়ের উচ্চারণ ই হচ্ছে। ইংয়ের সাথে আর একটা আমরা কম্বিনেশন দেখছি, ইঙ্গ উইথ ইঙ্গ। তাহলে এটা একটু এ করে দেখালে, এখানে যে অ ইংয় লেখা ছিল, ইংয়ের সাথে ইংয়ের কম্বিনেশন। ইংকে আমরা একটা লিখলাম ই, আর একটা ইংকে লিখলাম ই। তাহলে এখানে যদি অ ইংয় কি উচ্চারণ হবে? অই য়। বোঝা গেল? তো ইংয়ের দুখানা কম্বিনেশন এখানে হলো। এবারে ইয়ের যে কম্বিনেশন আছে, এটাকে আমরা অনুরূপে ই উচ্চারণ করবো, চন্দ্রবিন্দু ছাড়া। যেমন এইটা দেখি, স জয়ের সাথে, মানে ইয়ের সাথে হ, জ বা ইয়, মানে বিন্দু থাক বা না থাকে, আমরা ইয়ই ধরবো এটাকে। তাহলে এটা স, অন্তঃস্থয়ের জায়গায় ই বসালাম, তারপরে হ, তাহলে সই হ, সই হ, এরকম উচ্চারণ হবে। আবার জয়ের সাথে যদি এর কম্বিনেশন হয়, এইটাই থাক বা এইটাই থাক বা এইটাই থাক, যাই থাক না কেন, সমস্ত ক্ষেত্রে এটাকে ইয় হিসেবেই ধরা হবে। প্রতি ক্ষেত্রে এটা কি হচ্ছে? তাহলে এখানে একটা ই বসালাম আর এখানে একটা ই বসালাম। এবার এখানে ধরা যায় একটা শব্দ হলো অ, 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 তিনটে একই জিনিসকে দেখানো হচ্ছে। তাহলে এটা হবে, এখানে ই বসালাম, এখানে ই বসালাম, অইয়। এইরকম যদি লেখা থাকে, এটা পালিতে আমরা উচ্চারণ করবো অইয়, অজ্জনা। ধরা যাক এইটা লেখা হলো অজ্জনা, কইয়, ই আর ই হচ্ছে। এটা তোমাদের উচ্চারণ করতে দেব প্র্যাকটিসের জন্য, ইন্ডিভিজুয়ালকে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে এই দুটো গেল, যেগুলো বাদ দেওয়া হলো এই দুটো কভার হয়েছে, আর কভার হয়েছে, হ্যাঁ, বাকিগুলো মোটামুটি কভার হলো। আচ্ছা, এখান থেকে তাহলে যুক্তাক্ষরগুলো কীরকম উচ্চারণ হবে বা কী কী এক্সট্রা যুক্তাক্ষর আছে, এই বিষয়টা বলা হলো। এবারে এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যার আছে ডাইরেক্ট বলতে পারো। স্যার বলছি যে তাহলে যে অ আর ওই যে দুটো ইঙ্গ দেওয়া আছে, ওটা তাহলে ওয়াইন ওই রকম উচ্চারণ হবে, তাই তো? অন্যটা? হ্যাঁ, অ ইংয় হসন্ত ইঙ্গ লেখা হলো, বা ওখানে লেখাও আছে। এই জায়গায় খালি ইয়েতে চন্দ্রবিন্দু দিলে যা হয় সেরকম হয়ে যাবে এটা। মানে এটা হচ্ছে আচ্ছা অ স্যার। ইয়, ই আর ই, অইয়, এই ধরনের। আচ্ছা, এবারে আর কারোর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। স্যার বলছি যে এইখানে যে মানে এই যে তিনটে ভার্সন আছে, তিনটে ভার্সন বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। মানে ফার্স্টে যে গয় গয় আছে, তারপরে স্ল্যাশ দিয়ে গ গ আছে, মানে গয় হসন্ত গ আছে,
তারপরে গয় হসন্ত প্লাস গ ইকুয়াল টু অজ্ঞ, অগয় গয় আছে, তো তারপরে আবার অগ্র আছে। তো আমি বলছি স্যার আমাদের এক্সামে কোনটা লিখতে হবে, মানে এই মাঝের ভাষাটা লিখতে হবে না ফার্স্টের একদম বাদিকের যে সাইডে যে যুক্তাক্ষর গুলো আছে এগুলো লিখতে হবে? আচ্ছা, মানে ডান দিকের এক্সামে তো আমি বাংলায় আমি আছে। একটু স্পষ্ট বলি, এক্সামে কি লিখতে হবে? পালি ভাষায় লিখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এইটা পালি না এইটা পালি? না এটা তো বাংলা, এই যে ডান দিকেরটা বাংলা। তাহলে এটা লেখার কোনো প্রসঙ্গই আসছে না। আচ্ছা। আচ্ছা, পালিতে লিখতে হবে। এটা পালিতে লেখা আছে, এইটা কি কোনো পালি শব্দ না এইটা পালি শব্দ? মানে এটা লেখার এলিমেন্ট নাকি এটা, এটা ভাষা না এটা ভাষা? আচ্ছা মাঝখানে একটা ভাষা তার মানে। এটা হলো অ্যাকচুয়ালি যেটা লিখতে হবে, এখানে যুক্তাক্ষরটা দেখানো হয়েছে। যেমন বাংলায় আমরা দেখালাম এটা একটা যুক্তাক্ষর, এইটা দিয়ে শব্দ হলো যুক্ত, ভক্ত, শক্ত, রক্ত, শক্তি, তাই তো? এটা হলো স্যাম্পেল, মানে এটা মূল কাঠামো যেটা দিয়ে শব্দগুলো তৈরি হচ্ছে, সেই শব্দগুলো লেখা হবে। আপাতত আমরা শুধু দেখবো যে কিভাবে লিখতে হবে এবং কিভাবে উচ্চারণ করা হবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, লজ্জা সংকোচ করে কোনো লাভ নেই, কেননা পড়ার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক বিষয়। আমি একটু আম, হয়তো তিক্ত ভাষায় বলছি দু একজনকে, তাতে কোনো অসুবিধা নেই। স্যার একটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ, বলছি যে ওই যে শইয়া যেটা লেখা আছে, মানে বাংলায় সজ্জা লেখা নাই, শইয়া লেখা আছে, তো সজ্জা হলেও ওটা ওই একই হবে, আচ্ছা, তাই তো? এইটা অ্যাকচুয়ালি লিখতে গিয়ে হয়েছে, এটা বিন্দুটা ছাড়াই হবে, মানে বাংলায় আমরা বিন্দু দিই না, এটাই লেখা হয় সজ্জা। বাংলা বাংলার মতন হবে, বাংলাতে কোনো ইয়ে নেই, মানে এই ডান দিকে যেগুলো দেয়া হয়েছে এটা পিওর বাংলা শব্দ, এটা বাংলার মতনই হবে, এটা আমার খেয়াল হয়নি এটা করার সময়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নেক্সট আরেকটি বিষয়। বলছিলাম যে হ্যাঁ বলো। এই ক্লাসগুলো যে হচ্ছে তো প্রথম করছি আমি পালি ক্লাস, মানে এর আগে কোনোদিন পালি ক্লাস করিনি, পালি আমার কোনো যোগাযোগ নেই এবং ছিল না। হুম, এক্ষেত্রে আপনি কি ক্লাসগুলো কোনো রেকর্ডিং দেবেন? মানে আমি তো একবার ক্লাসের একটু শুরুতেই বললাম রেকর্ডিং থাকবে। কনসেপ্ট রিলেটেড জয়েন করি তাহলে ঠিক আছে, এটা করে কোথায় পাবো স্যার? এটা কি ক্লাসের টপিক রিলেটেড কথা? আচ্ছা যাই হোক, আমি এগেন রিপিট করে দিই, যখন পড়ানো হচ্ছে পড়ানো ছাড়া অন্য কোনো কথা কেউ বলবে না, ঠিক এটা আছে। ইন্টারাপশন। এটা ক্লাসের শেষে জিজ্ঞাসা করা যায় যে স্যার রেকর্ডিং থাকবে কিনা। আচ্ছা, টপিক রিলেটেড কারোর কোনো কথা না থাকলে আমি নেক্সট বিষয়ে বলবো। সেটা হচ্ছে যে লেখা কিভাবে হবে। আপাতত আমরা উচ্চারণ দেখলাম, স্ট্রাকচার দেখলাম, লেখারও কিছুটা বিষয়, কিছুটা না, লেখার ওপর অনেকটাই গুরুত্ব আছে, কেননা তোমাদের 200 নাম্বার পালি ভাষায় লিখতে হবে। আরও তোমাদের মতন করে ক্লিয়ার করে বলি, এই মিডিলে যে লেখাগুলো আছে এই রকম ধরনের জিনিস লিখতে হবে, তো সেটা শেখার প্রয়োজন আছে, প্রথম দিনেই সেই জায়গাটা ক্লিয়ার করে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি এক অত্যন্ত এখানটা হেজি হয়ে গেছে, আমি একটু নিচের দিকে দেখাচ্ছি। তো বিষয় হচ্ছে, লেখা যখন হবে, এই যে যুক্তাক্ষরগুলো আছে এটা আমরা তো দৃশ্যমান দেখতে পাচ্ছি, এইরকম আছে, এটা এরকম আছে, মানে এই একটা ব লেখা হলো, নিচে একটা ভ লেখা হলো, হসন্ত দিলে ব এ হসন্ত, এখানে ভ দিলাম। এবারে ছাপার যে অক্ষর হয়, ছাপার অক্ষর আর হাতের লেখার অক্ষর সবসময় সমান হয় না। ইংরাজির ক্ষেত্রে যেমন হয়, টাইপের অক্ষর একরকম হয়, কার্সিভ রাইটিং একটু অন্যরকম হয়। কার্সিভ রাইটিং অত সুন্দর করে কেউ নাও লিখুক, বাংলা লিখতে গেলে মানে এমনি লিখতে গেলে কিন্তু হাতের লেখার ভ্যারিয়েশন হয়। হুবহু আমরা কিন্তু ছাপার মতন করে লিখি না, লেখার একটা টানে চলে। এই যে যুক্তাক্ষরগুলো আছে এগুলোর একটা সিম্পলিফাইড ফরমেশন এখানে নিচে আছে, এটা অ্যাকচুয়ালি এইখানে দেয়া আছে। তো এইখানে যে যুক্তাক্ষরগুলো আছে তোমরা এইটাকে হাতের লেখার সময় ফলো করবে। টাইপের অক্ষরে যেমন গয়ে ঘয়ে, গয়ে গটা, এই গয়ের নিচে গ আছে, কিন্তু এখানে গটা পাশাপাশি আছে, এইটাকে ফলো করবে। পয়ে পয়েটাও দেবে, পয়ের নিচে প আছে, এটার পরিবর্তেই পাশাপাশিটাকে ফলো করবে।
শয়ে শয়ের ক্ষেত্রে এই রকম শয়ে শয়ে লেখা আছে, তার পরিবর্তে এইটাকে ফলো করবে। ইঙ্গয় ইঙ্গয় যেটা আছে, ইঙ্গ লিখে এই রকম করে একটা ইঙ্গটা হয়ে গেছে, এটা স্পষ্ট নিচে নিচে ইঙ্গয় ইঙ্গয় লিখবে। হলো। কয়ে ক্ষয়ের ক্ষেত্রে ছাপার অক্ষরে একটা এরম ঘেটে মতন আছে হিজিবিজি হয়ে, সেটাকে স্পষ্ট ক এইখান থেকে খটাকে টানবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, রেকর্ডিং থাকছে, সুতরাং সেখান থেকেও দেখে বাড়িতে এটা অভ্যাস করতে পারো। আমি যে লিখছি বা এইখানে যে কপিটা আছে এটাকে অনুকরণ করবে। হোমওয়ার্কে ওইগুলো দেয়া আছে, এবং পরবর্তী যখন পালি শব্দগুলো লেখা হবে, কারোর যদি ইরিং বিরিং লেখা হয় আমি কিন্তু ওটা মেনশন করবো যে এটাকে ঠিক করবে। কেননা লেখা যদি প্রথমেই হাতের লেখা এদিক ওদিক থাকে তাহলে কিন্তু হয়তো কেউ সঠিক লিখলো কিন্তু মনে হলো বানানটা ভুল লিখেছে। এরপরে গয়ে ঘ যেটা আছে, এই হাফ গ তারপর একটা ঘ হচ্ছে। টয়ে টয়ের ক্ষেত্রে ট লিখে এখানে একটা ঠয়ের এটা বসবে, ডয়ে ডয়ের ক্ষেত্রে ড লিখে নিচে এখানে ঢ বসবে। পয়ে ফয়ের ক্ষেত্রে পয়ের হাফটা তারপর খ বসছে। ইঙ্গয়ে হয়েতে ইঙ্গয়ের নিচে হ, মূর্ধন্যয়েতে মূর্ধন্যয়ের নিচে হ, দন্তন্বয়ে হয়েতে দন্তনয়ের নিচে হ হচ্ছে, ময়ের নিচে হ, জয়ের নিচে হ, বয়ের নিচে হ, লয়ের নিচে হ। এইভাবে এগুলো কিন্তু এক্স্যাক্ট টাইপের অক্ষর এরকম হবে না, এবং অ্যাকচুয়ালি বাংলা অনেক ফন্ট আছে, ফন্টগুলোতে ডিফারেন্ট হয়। এখানে যেমন একটা নিকশ ফন্টে আছে, পরের এই যে যেটা আছে মানে পরের দিনের ক্লাসে, এটা আবার রূপসী বাংলা ফন্টে লেখা। কোনো কোনো সময় কালপুরুষ, মানে আমি অনেক রকম ফন্ট ব্যবহার করি, যাই হোক। তো আলাদা আলাদা ফন্টে কিন্তু একটু যুক্তাক্ষরগুলো ভ্যারিয়েশন হয়। যেমন এই যে কয়ে তটা এরকম আছে, কোনো ফন্টে হয়তো কয়ে তটা এই কয়ের নিচে ত দিচ্ছে। তো যাই হোক, পালি লেখার ক্ষেত্রে এই যে বিশেষ যুক্তাক্ষরগুলো কিন্তু এইটাকে ফলো করবে। ঠিক আছে, আমি এখানে এক্সাম্পল দেখাই। যেমন ইঙ্গয়ে হটা দেখো, এখানে ইঙ্গয়ের সাথে জুড়ে গেছে একসাথে, এটাকে স্পষ্ট নিচে এইভাবে লেখা। ময়ে হটা ধরো ঠিক আছে, জয়ে হ পাশে চলে এসেছে, এইটাকে নিচে লিখতে হবে। বয়ে হটা কাছাকাছি আছে, লয়ে হটাও তাও তেমন ঘেটে মতন একসাথে হয়ে গেছে, তো স্পষ্ট ল নিচে হ এইভাবে লেখার চেষ্টা করবে। উপরে যে বর্ণগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও পয়ে ফটা এরকম একটা আংড়ি এখানে কেটে গিয়ে হয়েছে, এটাকে একদম এইভাবে টানবে, একবারে লেখা হবে। অ্যাকচুয়ালি এই যে নিচে ভ্যারিয়েশন যেগুলো আছে, এগুলো আমার নিজের অনেক মানে অভ্যাস করে করে বা আমার নিজের পালি লিখতে লিখতে যে টানে আসে, সেই হিসেবে এটাকে দেয়া হয়েছে। তো এখান থেকে মোটামুটি এগুলো করা যাবে। মানে এই যে হ্যান্ড রিটেন যে ভার্সন আছে এটা কিন্তু মোস্ট ফ্লুয়েন্ট না, আমার প্রায় বলা চলে 400-500 পৃষ্ঠা, বা যদি রিসার্চে যেগুলো দেখা হয় তো তাহলে বলা চলে মানে 1000 পৃষ্ঠার উপরে পালিতে হাতের লেখা কপি আছে বাংলায়। আমি আমার নিজের আমি রিসার্চ করে পিএইচডি করছি, যাই হোক পরিচয় শেষে দেয়া হবে। তো আমি সমস্ত ডেটা যা কিছু কালেকশন করি সেগুলো আমি বাংলা স্ক্রিপ্টেই লিখি। তো এইটা মোস্ট ফ্লুয়েন্ট হাতের লেখা বলা চলে। গয়ে ঘয়ের ক্ষেত্রেও তাই, কয়ে ঘয়েরও দেখো এখানটা ঘেঁটে আছে, তো এই ক লিখে স্পষ্ট এইভাবে খ টানবে। শয়ে শয়েতেও এইটা এইরকম ভার্সন আছে, এই যে শয়ে শয়ে এইটা হচ্ছে লেখার টানে সবচেয়ে ভালো আসবে। তো নিচে যেগুলো আছে এগুলোকে লেখার জন্য এই রকমভাবে ব্যবহার করবে। আচ্ছা, এখানে আরও একটি বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে মেন একটা তো অক্ষর হলো লয়ে হয়, ধরা যাক এই যে দল হ শব্দটা আছে, দ আছে লয়ে হ। এখন এইখানে আমরা একটা ইকার যদি বসাই তাহলে দ লয়ে হয়ে হস্যই, একার যদি বসাই দ লয়ে হয়ে একার, ওকার যদি বসাই দ লয়ে হয়ে ওকার। উচ্চারণ কিরকম হবে? দল হি, দল হে, দল হো। মানে ওই যে বিষয়টি বলা হলো যুক্তাক্ষরের প্রথম বর্ণ আগে চলে যায়, তাহলে দল হয়ে হস্যই দল হি, দল হয়ে একা হে, দল হয়ে ওকা হো, এই ধরনের হচ্ছে। তো
তো যুক্তাক্ষরে যদি আকার ইকার বসে সেক্ষেত্রে ওই একটা অক্ষর আগে উচ্চারণ হয়ে গেল, পরেরটা আকার ইকার সহ উচ্চারণ হবে। আবার এটা যখন লেখা হবে, এটাকে আমরা লয়ে হটাকে কিভাবে লিখি? ল এ হসন্ত হ। তাহলে ইকারটা কি এইখানে বসবে? না, ইকারটা হসন্ত দেয়া অক্ষরের ক্ষেত্রে শেষের অক্ষরে বসে। তাহলে এটা দ লয়ে হসন্ত, তারপরে বসলো হয়ে হস্য। এইখানে দ লয়ে হসন্ত, তারপরে হয়ে এখান। এখানে দ লয়ে হসন্ত, তারপরে হয়ে ওখান। যখন হসন্ত দিয়ে লেখা হবে তখন কিন্তু আকার ইকারগুলো অন্তিম যে বর্ণটা, হসন্তের পরবর্তী যে বর্ণ, সেইখানে বসবে। যেমন এখানে এক্সাম্পল জিহ্বাতে বয়ে হসন্ত হয় একারটা পরে বসেছে। এখানে সেরকম এক্সাম্পল নেই। ধরা যাক এখানটা শব্দ দেয়া হলো পালিতে অভ্য বয়ে ভয়ে ওকার, এইখানে অ বয়ে হসন্ত ভয়ে ওকারটা পরে বসলো। যুক্তাক্ষরকে যখন আমরা হসন্ত দিয়ে লিখবো তখন ভয় ওকারটা পরে হবে। আচ্ছা, এখানে কিন্তু মানে পড়ার উপযোগী সমস্ত কিছুই প্রায় শিখিয়ে দেয়া হচ্ছে, কিন্তু আমি যে বলে দিলাম লেখার ক্ষেত্রে আমরা এইটাকেই ব্যবহার করব, কম্বাইন ক্যারেক্টার। কিন্তু এটাকে শিখে রাখা হবে যাতে অন্য কোনো বই পড়তে গেলে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি যা কিছু বলার হয়েছে। আচ্ছা, এই যে টপিক আলোচনা করা হলো, যে এটা হাতের লেখা প্রসঙ্গে, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? কোনো অক্ষরে স্পেসিফিক কিছু থাকলে যে এটা এভাবে লিখতে হবে কি ওভাবে লিখতে হবে? স্যার যদি মাত্রা দেওয়ার ক্ষেত্রে এটা বলেন একটু। মনে করুন ক্ষয়ের তো স্যার বাংলায় মাত্রা হয় না, এবার আধুনিক ক্ষয়ে আবার মাত্রা হয়। এবার যদি কাছাকাছি ক্ষেত্রে স্যার যদি মাত্রা যেখানে দেওয়া না হলো ক্ষয়ে যখন দিয়ে ফেললাম, ঠিক আছে, এখানে তো স্যার প্রাইমারি সেকশনের মাত্রা না, মাত্রার ব্যাপারটা প্রথম যেটা খেয়াল রাখতে হবে, কিছু ক্ষেত্রে মাত্রার জন্য বানান চেঞ্জ হয়ে যায়। যেমন এই যে মানে মূর্ধন্য ন আর দন্তন্য, মাত্রা না দিলে দুটো আলাদা বর্ণ হয়ে যাচ্ছে। তারপরে তয়ে তয়ে আর ও, মাত্রা না দিলে দুটো বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এগেন এটা তয়ে রফলা, এটা হচ্ছে এ। ও আর এর মাথায় মাত্রা বসে না, তয়ে 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 রফলাতে মাত্রা বসে। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য জায়গাগুলোতে আমার মনে হয় না খুব একটা বেশি হবে। তবে তাও আমি বলবো হাতের লেখা যতটা সম্ভব সুন্দর রাখতে পারলে ভালো, বা নিয়ম মাফিক করলে সেটা তাতে ভালোই হবে। নাম্বার হয়তো কাটছে না, কিন্তু ধরা যাক কারোর মানে মাত্রার কোনো সেন্স নেই লিখতে গিয়ে, তাহলে কিন্তু একটা পড়ে, ইমপ্রেশনের একটা ব্যাপার থাকে। তবে সেটা খুব বেশি নয়, কিন্তু এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে মাত্রার জন্য বানানটা না চেঞ্জ হয়ে যায়, এইটা। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবারে এখান থেকে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে তোমাদের যে পিডিএফ বানান মানে দেয়া হয়েছে ক্লাসে, সেখানে কিছু এক্সট্রা জিনিস আমি অ্যাড করেছি। তো সেগুলো এরকম সংযোজন বলে দেয়া থাকবে। এই জিনিসগুলো পরবর্তীতে আমি একখানা সেপারেট পিডিএফ আকারে দিয়ে দেবো, যেগুলো অ্যাড করা হবে। এগুলো আমার এখনও তৈরি করা হয়নি, কিছু এক্সট্রা জিনিস আমি অ্যাড করছি যাতে মানে ল্যাঙ্গুয়েজটা শিখতে আরও সুবিধা হয়। তো এই অ্যাডিশনের যে জিনিসগুলো থাকবে, এগুলো ক্লাসে আমি যখন বলবো খাতায় একটুখানি নোট করে নেবে। এখন যে জিনিসগুলো বলা হলো এগুলো সবই পিডিএফটা দেয়া আছে, টুকটাক যে লেখালো। আশা করি অনেকেই ক্লাস নোট নিয়েছো, ক্লাস নোট তো নেওয়া উচিত, তাতে অনেক কিছু পাওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু আপাতত একটু লিখে নিতে হবে, সংযোজনের যে জিনিসগুলো আছে। পরে এটা আমি একটা ভালো টাইপ আকারে দিয়ে দেবো, খুব বেশি বড় জিনিস হবে না এটা। আচ্ছা, আজকে যে ক্লাস যেগুলো হলো সেখান থেকে তোমরা শুধুমাত্র পালি
তে কি কি অক্ষর আছে, কি কি যুক্তাক্ষর আছে, পালিতে কিভাবে লিখতে হবে, পালি উচ্চারণ কিভাবে হবে, এইটুকু শিখলে কিন্তু বলা চলে পালি ল্যাঙ্গুয়েজের কোনো কিছুই শেখা হলো না, বা পালিতে একটা সেন্টেন্স ফরমেশন ইত্যাদি সেইগুলো। তো এরকম ছোট্ট ছোটো জিনিস অ্যাডিশন হিসেবে থাকবে। অ্যাকচুয়ালি পালি গ্রামারের ক্লাস শুরু হবে, মেন পালি গ্রামার যদি বলা হয় সেটা 5 নাম্বার ক্লাসে। তো ইনিশিয়াল 1, 2, 3, 4 এই 4টি ক্লাসের মধ্যে টুকটাক যাতে তোমরা সেন্টেন্স ফরমেশন করতে পারো পালিতে, কিছুটা আমি শিখিয়ে রাখবো। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে মোটামুটিভাবে পালিতে যদি কোনো কিছু একটা বোঝায়, সেখানে একটা শব্দের সাথে একটা ও অ্যাড হয়, এবং ও অ্যাড হবে এখানে স্যাম্পল হিসেবে বলা হয়েছে নরগচ্ছতি। ধরা যাক এখানে যে শব্দগুলো আছে, এই যে অভ্যাস শব্দটা আছে, বাংলায় যে অভ্যাস হচ্ছে, তো কোনো কিছুর ধরা যাক একটা অভ্যাস হচ্ছে, তো অভ্যাস শব্দটা পালিতে আমরা জানলাম যে এটা হয় অ বয়ে ভয়ে আকা দন্তস্ব। এইগুলো একটু খাতায় লিখতে থাকো। তাহলে একটা অভ্যাস যদি বলে, তো পালিতে এটা এখানে একখানা ও অ্যাড হবে। ও মানে ওকার, স্বরবর্ণ যেটা সেটা ওকার হিসেবে এখানে লেগে যাবে, দিয়ে হলো অ বয়ে ভয়ে আকা শয়ে ওকা, অভ্যাস। এখানে যেমন দলহ শব্দ আছে, দৃঢ়, কোনো কিছু একটা দৃঢ় বস্তু বোঝাচ্ছে, তাহলে দলহ একটা হচ্ছে। সহ্য শব্দটা একটা সহ্য হলে সহ্য এই ধরনের হবে। বিস্ময় শব্দটা একটা বিষয় হলে বিম্ভয়। কৃষ্ণ একটা হলে কৃষ্ণ পালিত হচ্ছে কণ্হ, কণ্হ। প্রশ্ন একটা প্রশ্ন হলে পালিত হবে পঁইহ, শেষে একটা হো ওকার অ্যাড হচ্ছে। সংস্পর্শ একটা হলে সম্পর্শ। পুষ্প একটা হলে, যদিও পুষ্পটা এটা ও হয় না, এটা অন্য হয়, পুফং হয়, এটা পরে বলা হবে। তো এইরকমভাবে হচ্ছে। তো এটার একটা হলো। এবারে যদি ক্রিয়াপদ দেখা হয়, যেমন গচ্ছ একটা পালি ক্রিয়া, গচ্ছ মানে যাওয়া, তো সংস্কৃতে অনেকেই গচ্ছ দিয়ে এটা পড়েছ। তো একজন যখন যাচ্ছে বোঝাচ্ছে, তখন এখানে একটা অ্যাড হবে তি, গচ্ছতি। ধরা যাক আরো কিছু ক্রিয়াপদ পালিতে নেওয়া হলো, যেমন হস মানে হাসা, তাহলে হসতি হবে। নর মানে একটা মানুষ বোঝায়, তাই নরয়কা, নর গচ্ছতি, একটা মানুষ যায়। আমি চেষ্টা করব যে সংযোজন যেগুলো হবে সেগুলো পরের দিনে টাইপ আকারেই রাখার, তাতে তোমাদেরও সুবিধা হবে। আপাতত এই অ্যাডিশনগুলো আজকেই বানানো। তো যাই হোক, এটা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে যে মানে এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে কিছুটা অ্যাডিশন করা হয়েছে। তো আমি ফাঁকেই লিখছি। ধরা যাক নর, আর এখানে গচ্ছতি। নর মানে হচ্ছে একটি মানুষ, গচ্ছতি মানে হচ্ছে যায়। হস মানে হাসা, তাহলে নর হসতি, একটি মানুষ হাসে। বদ মানে হচ্ছে বলা, এগুলো একটু খাতায় লিখে রাখতে হবে। গচ্ছ মানে যাওয়া, হস মানে বলা, বদ মানে হচ্ছে বলা, হস মানে হাসা, সরি। এগুলো পরে দেয়া হবে। আপাতত জাস্ট ইনিশিয়াল একটা জিনিস শিখে রাখা, যে তোমাদেরও একটাই হবে যে হ্যাঁ পালি ল্যাঙ্গুয়েজে কিছুটা শেখা হবে। তো নরবদতি, একটি মানুষ বলে। আরেকটি ধরো ক্রিয়াপদ দেখানো হলো যে প শয়ে শয়, পশ্য মানে দেখা, নর পশ্যতি মানে মানুষটি দেখে। আরেকটা দেখানো হলো খাদ মানে হচ্ছে খাওয়া, নর খাদতি মানে একটি মানুষ খায়। আচ্ছা, আরেকটা হলো পিব মানে হচ্ছে পান করা, নর পিবতি মানে একটি মানুষ পান করে। এবারে ধরো তোমাদের মধ্যে অনেকে আছো, এখানে নামগুলো আমার খেয়াল হচ্ছে না, যেমন এই যে গৌরব, অসীম ইত্যাদি। তো তোমাদের যদি নিজেদের নাম দিয়ে এরকম ছোট ছোট বাক্য বানাতে চাও, যে অসীম যায়, তাহলে অসীমো গচ্ছতি, অসীম হাসে, অসীমো হসতি,
অসীমো বদতি, অসীমো পশ্যতি, এইরকমভাবে ছোট ছোট সেন্টেন্স হবে। তো এইখানে যে হোমওয়ার্ক আছে এটা আমি বলে দেব, এখানে এটা অ্যাডিশন হিসেবে হবে, সেখানেও তোমাদের ছোট ছোট পালি সেন্টেন্স ফরমেশন করতে পারো। আচ্ছা, এই যে অ্যাডিশনের বিষয় হলো, এখান থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? তোমাদের যদি ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন আসে সেটা খাতায় একটু ছোট করে নোট করে নিতে পারো, পরে আমি যখন টাইম দেবো বলার তখন জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এখানে কারোর কোনো প্রশ্ন নেই, তাহলে আমি হোমওয়ার্কের জায়গাটা বলছি। আচ্ছা, হোমওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি আগামী 3 মাস তো বলা চলে বা 2 মাস ক্লাস হবে, সেখানেই হোমওয়ার্ক বলতেই থাকবো, কিন্তু এটা করতে হবে। না যদি কেউ করে বা বলা চলে এই জিনিসগুলো আয়ত্ত না হলে কিন্তু পালি পড়া বৃথা। মানে এটা ক্লাস নোটের জন্য আমি বলছি না, পালি গ্রামারের অনেক বইও আছে, সিমিলার জিনিস আছে, এখানে একটু অন্যরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই জিনিসগুলো না করলে কিন্তু পালিতে কিছুই করা যাবে না। আচ্ছা, ফার্স্ট যে হোমওয়ার্ক আছে এখানে নিম্নলিখিত শব্দগুলির যুক্তাক্ষর হসন্ত ছাড়া লেখো। এইখানে হসন্ত দিয়ে লেখা আছে, ত শয়ে হসন্ত শয়ে, এটাকে কম্বাইন করলে কি হবে? ত শয়ে শয়ে, এই কম্বাইন করে এগুলোকে লিখে দেখাবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত শব্দগুলি যুক্তাক্ষর হসন্ত দিয়ে লেখো, এখানে কম্বাইন করে দেয়া আছে, এটাকে ভেঙে দেখাতে হবে। যেমন র কয়ে ক্ষয়ে আঁকা, এটাকে ভাঙলে হবে র কয়ে হসন্ত ক্ষয়ে আকার। বলো, নিম্নলিখিত শব্দগুলি উচ্চারণ করো। এখন এইটা তো খাতায় লিখে দেখানো যাবে, এটা উচ্চারণ করে শোনাতে হবে, এটা পরের দিনে ক্লাসে আমি বলতে দেব। পণ্যে তন্হা মধ্যন্হ নিপন্ন অভ্যাস কয়্য পসৈহ জিহ্বা মূলহ রক্ষা সজ্ঞ তজ্ঞ অঘ্য মধ্যে পঞা পৈহ লট্ঠি কুড্ড বুদ্ধি। এগুলো বেছে বেছে একটু কঠিন কঠিন দেয়া হয়েছে। পালি যে সবসময় এরকম হবে তা না, পালি বহু শব্দ বাংলারই কাছাকাছি হবে। আচ্ছা, এরপরে নিচের যুক্তাক্ষরগুলি লিখে দেখাও। এই যে বললাম হ্যান্ড রিটেন ক্যারেক্টার, একদম যেমনটি আছে তেমনটি করে চেষ্টা করবে অনুকরণ করে খাতায় লিখে দেখানো। আর এগুলো যে লিখবে, যারা অফলাইন স্টুডেন্ট আছো তারা ডাইরেক্ট তো খাতা নিয়ে আসবে, আমি চেক করবো সেখান থেকে, সমস্যা নেই। আর যারা অনলাইন স্টুডেন্ট আছো তোমাদের আশা করি গ্রুপে প্র্যাকটিস গ্রুপ বলে একটি আলাদা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, প্র্যাকটিস গ্রুপ 2 বলে, ওই গ্রুপে প্রত্যেকে জয়েন হবে, ওটা গ্রুপের ডেসক্রিপশান লেখা আছে। তাও যদি কেউ খুঁজে না পাও সেটা জিজ্ঞাসা করবে, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ওই গ্রুপেতে পিডিএফ বানিয়ে পাঠাবে, যেটা হোমওয়ার্ক আছে সেইটা, এবং ওই গ্রুপেতেই আমি পিডিএফটা চেক করে পাঠাবো। এখানে যেমন পিডিএফে লেখা যাচ্ছে, তেমন তোমরা যে হোমওয়ার্ক করে পাঠাবে সেখানে লিখে পাঠাবে, সেখানে আমি ওটা দিয়ে দেবো। এবং হোমওয়ার্ক যে পাঠাবে অবশ্যই খাতার উপরে নিজের নামটা লিখবে, কেননা অনেকেই ওখানে হোমওয়ার্ক জমা দিচ্ছে, কোনটা কার খাতা দেখে বোঝা যায় না। এবং পিডিএফটা যখন স্ক্যান করবে ঠিকঠাকভাবে ক্রপ করবে, লেখার চারপাশে মার্জিন দেবে। এইখানে এই পিডিএফটা যে বানানো হয়েছে এখানে চারপাশে যথেষ্ট মার্জিন দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে বলে এই ফাঁকে ফাঁকে এই লেখাগুলো লেখা যাচ্ছে, নাহলে কারোর হোমওয়ার্ক চেক করতে গিয়ে কারেকশান করতে হলে কিছু কারেকশান করা যাবে না। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করবে, কালার স্ক্যান করলে কি হয়, আমি এই লাল কালি দিয়ে চেক করব খাতাটা, তো সেটা চেক করা যায় না। তো অনলাইন যারা পড়ছো তারা কিন্তু ওইভাবে এই রুলসগুলো ফলো করে ওটা দেবে, কেননা আমাকে ইন্ডিভিজুয়াল খাতাগুলো মানে পিডিএফটা ডাউনলোড করে এইভাবে এটা দেখতে হয়, দেন ওটাকে আমার গ্রুপে আবার এগেন আপলোড করতে হয়। তো আমি যতটা পরিশ্রম করছি তোমাদেরও একটু কোঅপারেশন করতে হবে। আচ্ছা, হোমওয়ার্ক রিলেটেড যা কিছু বিষয় বলা হলো, এখান থেকে কারোর কোনো জিজ্ঞাসা আছে যে হোমওয়ার্ক বুঝতে পারা যাচ্ছে না, বা এই যে প্র্যাকটিস গ্রুপ কি, প্র্যাকটিস গ্রুপে জয়েন করতে সমস্যা হবে, বা এই রিলেটেড কোনো কিছু বলার আছে ডাইরেক্ট বলতে পারো, কেন আমি বলেছি আমি গুগল মিটে কি কে রেজাল্ট করছে আমি দেখতে পাচ্ছি না। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো।
হ্যাঁ, বলছিলাম যে ওই যে প্রথমকার ঘরটায় একটা আছে না, দন্তস্ব বর্গীয় বসন্ত জয়ানো মধুস্ব যে সঞ্চয় যেটা লেখা আছে, ওটা বাংলা মানে বাংলা আচ্ছা, এইটা একটা প্রসঙ্গ বলি। এই যে এইটা বাংলায় কি হবে, এই প্রসঙ্গটি পরবর্তী ক্লাসে আলোচনা আছে, পরবর্তী দুটি ক্লাসে, দুটো বা তিনটে ক্লাসে টোটাল হবে। এবং থার্ড ক্লাসে এই শব্দটা কিভাবে পালি হবে এইটার ওপরে পার্টিকুলার ক্লাস আছে, যে এইখানে যে শব্দগুলো আছে এগুলোকে পালিতে, সরি মানে এর বাংলাটা কি। এই যে লট্ঠি আছে, পইহ, পইয়ান, মজ্জে, কুড্ডো, এর বাংলা কি হতে পারে, সায়ন, এর বাংলা কি হতে পারে, এইটার ওপর পার্টিকুলার একটা সেপারেট ক্লাস আছে, ফোর্থ ক্লাস, যেটা তোমাদের কৌতূহল হলে কিছুটা দেখতে পারো, নাহলে দরকার নেই, ক্লাস তো করানোই হবে। তো আপাতত এখান থেকে কাজ হচ্ছে শুধু লেখা এবং উচ্চারণ করা, এইটুকু। বাকি জিনিস পরে শেখানো হবে। আর প্রত্যেককে বলার হুড়োহুড়ি করবে না, সমস্ত কিছু ধীরে ধীরে হয়, মানে একেবারে কেউ মানে কি বলবো 10 তলা লাফ দিয়ে ওঠা যায় না, স্টেপ বাই স্টেপ সিঁড়ির দুটো বা তিনটে স্টেপ বড় জোর একসাথে লাফিয়ে ওঠা যায়, সেটাও বিপজ্জনক। মানে 1 বাই 1 স্টেপ করে এগোলেই ভালো। এবং তোমাদের এই যে 12টি ক্লাস আছে, এটা খুব মানে সুদীর্ঘ পরিকল্পনার ফসল। আমার নিজের মানে রিসার্চ পালি গ্রামারের উপরে, পালি ব্যাকরণের ওপর। তো এই নিয়ে ব্যাকরণ নিয়ে আমার দিবারাত্র কাটে, মানে শয়নে স্বপনে স্বপ্ন পর্যন্ত কোনো কোনো সময় এইসব বিষয় নিয়ে পড়াশোনা করছি, এরকম হয়। তো এটা বহু চিন্তার ফসল। এই জিনিসটি স্টেপ বাই স্টেপ তৈরি করবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি যে পালি ভাষায় তোমরা নিজেরা লিখতে পারবে। সেই রকমভাবেই এটা বানানো। এবং বহু পুরানো যে স্টুডেন্ট আছে প্রিভিয়াস ব্যাচের বা আরও অন্যান্য সেশনের যারা পড়েছে, সেখানে অনেকেই পালিতে লিখতে পারে এমন স্টুডেন্ট আছে। তো স্টেপ বাই স্টেপ পড়বে, তাতে অসুবিধা হবে না। আর নিজেদের মতন যদি করতে যাও তাহলে সেটা পরে ভুগবে। আচ্ছা, এখান থেকে তাহলে এই যে ক্লাস আছে গ্রামার ক্লাস, এটা কমপ্লিট হলো।